চলো শুরু করি আমরা। আমরা গতদিন বেশ কিছু ম্যাথমেটিক্যাল জিনিসপাতি দেখছি, আরও দেখবো, এগুলো নিয়ে কোনো সমস্যা নাই। আমরা একটু এই চ্যাপ্টারের শেষের দিকে একটু থিওরিটিক্যাল জিনিসপাতি আছে। তোমাদেরকে বলছিলাম পদার্থের গাঠনিক ধর্ম এর একটা অংশ শেষ, আমাদের আরেকটা অংশ বাকি আছে, সেটা হচ্ছে তোমার প্রবাহী পদার্থ। প্রবাহী পদার্থ কাদেরকে বলি আমরা? তরল এবং গ্যাসীয় পদার্থগুলোকে আমরা প্রবাহী পদার্থ বলি। হ্যাঁ, কি বলো? না, ওগুলো প্রবাহীর মধ্যে তো সান্দ্রতা এবং সব কিছু যা যা আছে ওগুলো আমরা পড়াবো আর কি। হ্যাঁ, সো চলো শুরু করি, খাতা বের করো। সো এখানে বেশ কিছু ইয়াগুলো আছে, আমি তোমাদেরকে একটু বলবো যে প্রবাহীর প্রবাহ নিয়ে কিছু কথাবার্তা প্রকারভেদগুলো দেওয়া আছে। আমি বলছি তোমরা বই থেকে রিডিং করে নিবা, এমসিকিউ ছাড়া কোনো কিছুর জন্য খুব একটা বেশি ইম্পর্টেন্ট না তোমাদের, অন্তত ওই জায়গাগুলোতে। সো ধরো এখানে সমপ্রবাহ, অসমপ্রবাহ, স্থির প্রবাহ, অস্থির প্রবাহ, মানে স্টেডি আনস্টেডি ফ্লো, তারপরে সমরেখ বা স্ট্রিমলাইন মোশন, তারপর টার্বুলেন্ট মোশন বা বিক্ষিপ্ত মোশন বা অশান্ত প্রবাহ। এই প্রকারভেদগুলো তোমরা একটু পড়ে নিও। হ্যাঁ, সো খুব বেশি কিছু না, এখান থেকে এমসিকিউ আসে। ক্লিয়ার? সো আমি এগুলো তোমরা পড়লে বুঝতে পারবা যে কোনটা কিভাবে যাচ্ছে, কোন ধরনেরটাকে আমরা কি নাম বলতেছি, মুখস্থ করে নিও, শেষ। এটা নিয়ে আলোচনা করতে গেলে দেখা যাবে শুধু শুধু আমাদের সময় নষ্ট, আমরা তার চেয়ে গুরুত্বপূর্ণ পড়তে পারবো না। এখন আমাকে একটা জিনিস পড়তে হবে, সেটা হলো সান্দ্রতা নামে একটা জিনিস এখানের মধ্যে আছে, যে কোন একটা প্রবাহীর মধ্যে সান্দ্রতা নামক কিছু একটা আছে বা বাধা, প্রবাহী পদার্থের উপরে একটা বাধা আছে। শোনো, আমাকে একটা কথা বলো তো স্যার দেখি, যখন তোমাদের, শোনো এদিকে দেখো, যখন তোমরা কোন একটা তলের উপর দিয়ে আমরা চ্যাপ্টারের নাম দিয়ে পদার্থের গাঠনিক ধর্ম, কোন একটা তলের উপর দিয়ে যখন একটা বস্তুকে তোমরা চালিয়ে নিয়ে যাও, একটা বস্তু আমরা আঁকবো, ধরো এই একটা বস্তু, এই বস্তুটাকে তোমরা যখন সামনে টেনে নিতে চাও তখন কি হয়? তলের উপরে একটা বাধাদানকারী বল কাজ করে না স্যার? উল্টা দিকে ঘর্ষণ বল, ভেরি গুড, ফ্রিকশন। তো এই বাধাদানকারী বল বস্তুটাকে সামনে চলতে দিচ্ছে না। এটা কখন হয়? একটা তলের উপর দিয়ে যখন আরেকটা বস্তু তল চলতে নেই। বুঝতে পারছো? এটা আমরা চ্যাপ্টার 4 এর মধ্যে পড়ছি। এখন আমাদেরকে যেটা পড়তে হবে সেটা হইল তরলের মধ্য দিয়ে যখন কোনো একটা বস্তু চলতে নিবে তখন তরল তাকে একটা বাধা দিবে, ঠিক আছে? অথবা তরলের একটা তলের উপর দিয়ে আরেকটা তরলের তল যদি চলতে নেয় তখন উপরের তলটা একটু কম দ্রুতিতে, কম স্পিডে চলবে। হ্যাঁ, লেয়ার, পানির লেয়ার চিন্তা করবা। পানির একটা লেয়ারের উপর দিয়ে যখন পানির আরেকটা লেয়ার চলে, তেলের ক্ষেত্রেও ব্যাপারটা সেম, ভেরি গুড। সো একটা পানির লেয়ারের উপরে যদি আরেকটা পানির লেয়ার চলতে নেয় তখন দেখা যায় নিচের পানির লেয়ারের স্পিডটা একটু বেশি, উপরেরটা একটু কমে গেছে, তার উপরেরটা আরও কমে গেছে, তার উপরেরটা আরও কমে গেছে। ব্যাপারটা কি? সান্দ্রতা স্যার। বুঝতে পারছো? এই সান্দ্রতার পিছনে কাজ করে দুইটা বল, যাদের কথাকে আমি শুরুতে বলছিলাম, সংশক্তি বল, আসঞ্জন বল, এই দুটা বলের কথাকে আমি তোমাদেরকে বলছিলাম, বলা হয়নি এখনো। হ্যাঁ, আচ্ছা চলো আগে তোমাদেরকে দুইটা ফোর্সের সাথে পরিচয় করাই দিই। একটার নাম হচ্ছে সংশক্তি বল। সংশক্তি বানানগুলো খুবই বাংলা বানান। কোহেসিভ ফোর্স আমি বাংলা বানানে
খুব সম্ভবত এটাই ছিল সংসক্তি বল। তোমরা একটু দেখে নিও বাংলা বানান। এইটা হচ্ছে কি কোহেসিভ ফোর্স। সংসক্তি বল। আর আরেকটা ফোর্স আছে যার নাম হচ্ছে আসঞ্জন বল। আসঞ্জন বল। আমি ফিজিক্স বাংলায় পড়াটা খুব বেশি পছন্দ করি না, তার ওয়ান অফ দি কারণ হচ্ছে এই দুটো শব্দ এত বিরক্তিকর লাগে, নামগুলো এত কঠিন করে দেওয়া হয়েছে। আর এটাকে বলা হয় অ্যাডহেসিভ ফোর্স। ইংলিশ নামগুলো কত সুন্দর, একটা হচ্ছে কোহেসিভ, একটা হচ্ছে অ্যাডহেসিভ। কো শব্দটা দেখে তুমি নিশ্চয়ই বুঝতে পারতেছো যে আমাদের কোহেসিভ বলতে কি বোঝাচ্ছে। যখন একই জাতীয় সমজাতীয় দুটি কণার মধ্যে আকর্ষণ থাকে, সেই আকর্ষণ বলটাকে আমরা বলি কোহেসিভ ফোর্স। অর্থাৎ পানির অণুর সাথে পানির অণুর যে আকর্ষণ বল সেটার নাম কি? কোহেসিভ ফোর্স বা সংসক্তি বল। বুঝতে পারছো? আচ্ছা, যখন পানির অণুর সাথে আমি যে গ্লাসের মধ্যে পানি ঢাললাম, ঢালার পরে কি হয়? গ্লাসে পানি ঢাললাম, পানি খেয়ে ফেলার পরে গ্লাসের ভেতরে অল্প অল্প পানির কণা লেগে থাকে না? কেন লেগে আছে? আর এটা আমার মুখের মধ্যে চলে আসে নাই কেন? গ্লাসের মধ্যে কেন লেগে আছে? গ্লাসের সাথে তার একটা আকর্ষণ বল আছে। গ্লাসের সাথে তার একটা আকর্ষণ বল আছে। তো গ্লাসের অণু, গ্লাসের কণার সাথে পানির কণার যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বলটাকে আমরা বলবো আসঞ্জন বল। অর্থাৎ ভিন্ন জাতীয় দুটো অণুর মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করে সেটা হচ্ছে অ্যাডহেসিভ ফোর্স বা আসঞ্জন বল। একটার সাথে আরেকটা অ্যাড হচ্ছে, এক জাতীয় অণুর সাথে আরেকটা অণুর অ্যাড হচ্ছে অ্যাডহেসিভ। আর মানে একই জিনিসের সবসময় শব্দটা ইউজ হয়, একই জাতীয় সো সবচেয়ে সহজ হচ্ছে তুমি ইংলিশের মাধ্যমে মনে রাখলে, ঠিক আছে? আর অ্যাডহেসিভ শব্দটা তোমরা নিশ্চয়ই আঠা বা গ্লু, বিশেষ করে ফেভিকলের গ্লুতে লিখবা বেস্ট অ্যাডহেসিভ ইন দ্য ওয়ার্ল্ড, এরকম লেখা আছে। তার মানে সে হচ্ছে কি যে কারোর সাথে লেগে যায়, ঠিক আছে? তার যে কোনো বস্তুর সাথে আসঞ্জন বলটা একটু বেশি। এখন কি বুঝাতে পারছি নাকি পারি নাই স্যার? তো সংসক্তি বল আসঞ্জন বল কি বুঝতে পারছো নাকি পারো নাই? পারছি। আচ্ছা, এইবার চিন্তা করো, পানির লেয়ারের কথা আমরা আবার ফেরত যাই। একটা পানির লেয়ার যাচ্ছে, তার উপর দিয়ে যখন আরেকটা পানির লেয়ার চলতে নিচ্ছে, ধরো এটা আমার একটা পানির লেয়ার, আমার একটা হাত, এটার উপর দিয়ে যখন আরেকটা পানির লেয়ার চলতে নিচ্ছে, নিচের লেয়ার উপরের লেয়ারের অণুগুলাকে সংসক্তি বলে আকর্ষণ করবে, বলে যে কই যাও, বারবার আটকাচ্ছে। তো যেহেতু আটকাচ্ছে, তাহলে উপরের লেয়ারটা একটু স্লো হয়ে যাবে না স্যার? হয়ে যাবে কি না? উপরের লেয়ারটা একটু স্লো হয়ে যাবে, তার উপরের লেয়ার আরো স্লো হয়ে যাবে, তার উপরের লেয়ার আরো স্লো হয়ে যাবে। কত সুন্দর একটা জিনিস। এই জন্য মনে রাখবা, নদীর গভীরে নদীর স্পিডটা একটু বেশি, উপরের স্পিড কিন্তু কম। নদীর উপর দিয়ে দেখতেছে মনে হচ্ছে আরে তো তেমন একটা স্রোত নেই, খুব আস্তে আস্তে যাচ্ছে। একটু গভীরে যাও, বুঝছো? তা বিশেষ করে সেদিন খুবই দুঃখজনক ঘটনা, পদ্মায় একটা যে বাস ডুবে গেল, অনেক গভীরে চলে গেছে, আর এটা খুব সামনে চলে যায়। এই সকল ক্ষেত্রে দেখা যায় পদ্মার মধ্যে যদি কেউ ডুবে যায়, আমরা আগেও অনেকগুলো ঘটনা দেখছি, একটা বাচ্চা ডুবে গেছিল, অনেক দূরে গিয়ে তাকে পাওয়া গেছে, ডুবুরিরা খুব খোঁজাখুঁজি করছে, পরে বেশ অনেক পরে লাশ ভেসে ওঠে বিশাল দূরত্বে গিয়ে। কেন? আসলে এত দূরে কিলোমিটার পর কিলোমিটার দূরত্বে চলে যায় কেমনে? নিচে কিন্তু স্পিডটা একটু বেশি, স্রোতটা একটু বেশি, ঠিক আছে? সো মোটামুটি নদীর স্রোত বেশি। আর বাংলাদেশে বলতে পারো কোন নদীর স্রোত সবচেয়ে বেশি? তিস্তা বলে কেউ, পদ্মা বলে কেউ, কেউ কি বলতে পারো? এই চিরাঙে বাড়ি কার? চিরাগাং। আচ্ছা, ওকে, ভেরি গুড। তো চিরাঙের পোলাপাইন হয়ে এটা মনে না থাকলে ভেরি গুড। কর্ণফুলী সবচেয়ে খরস্রোতা নদী বাংলাদেশে হচ্ছে কি কর্ণফুলী নদী। কর্ণফুলী নদীতে জাহাজ ভিড়তে পারে, স্রোতটা একটু বেশি, স্বাভাবিক বিষয়, সমুদ্রের কাছাকাছি আছে। সবচেয়ে খরস্রোতা নদী হচ্ছে তোমার কর্ণফুলী নদী। সবচেয়ে গভীর নদী হচ্ছে পদ্মা নদী, মোস্ট প্রবাবলি।
পদ্মা সবচেয়ে গভীর, এটার জন্য ওর তলাই স্রোতটা একটু বেশি পড়ে যায়। সবচেয়ে গভীর হচ্ছে পদ্মা। হ্যাঁ, এই পদ্মা সেতু করতে এত কষ্ট কেন হয়েছে? না, এটার হচ্ছে তোমার অনিয়ন্ত্রিত এলোমেলো এবং গভীরতা অনেক। তারপর নিচের এক সময় দেখা যায় অনেক বেশি গর্ত, আবার কোনো জায়গায় দেখা যায় একটু কম গর্ত। হ্যাঁ, তারপর নিচের পলিমাটিটা একটু নরম বেশি অনেক অংশ অনেক জায়গা জুড়ে হচ্ছে কিন্তু পলিমাটি শুধু পদ্মা। আর আমি বললাম হয়তো এগুলো পদ্মাই সবচেয়ে গভীর নদী, আর অন্যটা থাকলে বলতে পারবো না। এরপরে হচ্ছে তোমার সবচেয়ে ওয়াইড নদী কোনটা বলতে পারো? ওয়াইড নদী বাংলাদেশের যমুনা। ভেরি গুড, কারেক্ট অ্যান্সার। যমুনা হচ্ছে সবচেয়ে ওয়াইডেস্ট রিভার। ঠিক আছে, কোন নদী উল্টা চলে বাংলাদেশে? কোন নদী? না, চিরাঙ্গেরই একটা নদী, হয় সাঙ্গু নাহলে মাতামুহুরি, কিছু একটা উল্টা চলে। একটু এগুলো দেখে মানে হ্যাঁ উত্তর সাইডে চলে। সব তো উত্তর থেকে দক্ষিণে আসে, দক্ষিণ থেকে উত্তর দিকে। আমাদের চিরাঙ্গের একটা নদী, হয় সাঙ্গু নাহলে মাতামুহুরি, কিছু একটা হবে। ঠিক আছে, কোন নদীর উৎপত্তিস্থল বাংলাদেশে সেটা মনে রাখিও। এই কয়েকটা জিনিস একটু মনে রাখবা, ঠিক আছে? কারণ আমি বিসিএসির প্রিপারেশন নিচ্ছি না, তো সবগুলো মুখস্থ নাই। যদি বিসিএসির প্রিপারেশন নিতাম তাহলে আমি সব মুখস্থ করতাম। কি বলো, নিয়ে নেওয়া উচিত নাকি স্যারের বিসিএসির প্রিপারেশন? আচ্ছা চলো দেখি, সংশক্তি বল, আসঞ্জন বল, এই দুইটা বল বুঝতে পারছি, পানির স্রোতের ব্যাপারটা বুঝতে পারছি, ঠিক আছে না স্যার? তাহলে আমরা বুঝতে পারছি কি, যে পানির একটা লেয়ারের উপর দিয়ে আরেকটা লেয়ার যাওয়ার সময় কোহেসিভ ফোর্স বা সংশক্তি বলের কারণে তারা একটু আটকে যায়, তারা একটু স্লো হয়ে যায়। এটাই হচ্ছে তার বাধা। তরলকে তরল নিজে বাধা দিচ্ছে। এবার পানির মধ্যে একটা ভারী লোহার ধাতব গোলক যদি ছেড়ে দাও, কোনো একটা পানির পাত্র আছে তো আমার কাছে, হ্যাঁ, তো এখানে ধরো পানি আছে, হ্যাঁ, তো এখানের মধ্যে ধরো আমরা একটা ধাতব গোলক ছেড়ে দিছি। এই ধাতব গোলকটা নিচে পড়ার সময় সে একটা বাধাদানকারী বল অনুভব করবে। নিচে পড়ার সময় একটা বাধাদানকারী বল অনুভব করবে। তার এই বাধাদানকারী বলটা কেন হচ্ছে? আসলে সে নিচে যাওয়ার সময় তার মধ্যেও ওই যে তোমার তাকে একটা আকর্ষণ করে, পানির কণাগুলো একটা আকর্ষণ করে রাখার একটা বল আছে, আসঞ্জন বলের একটা ব্যাপার আছে। সব মিলে পানি তাকে কি করবে, এর মাঝখান দিয়ে সহজে যেতে দিবে না। আবার পানি নিজেদের মধ্যে একটা কম্প্যাক্ট হয়ে থাকার জন্য কোহেসিভ ফোর্স আছে। পানি চাচ্ছে না যে তাদের মাঝখানে কেউ আসুক, নিজেরা খুব শক্ত করে ধরে রাখছে। তো ধরে রাখলে এদের মাঝখানের বন্ধনটা কাটার জন্য এর একটু সময় লাগে, এর একটু কষ্ট হয়, বুঝতে পারছো? এই ওভারঅল এই দুইটা শব্দ, এই দুইটা বলের প্রভাবে কিন্তু তরলের ভিতরে, প্রবাহীর ভিতরে বাধাটা কাজ করে, বুঝতে পারছো? তরলের ভিতরে বাধাটা কাজ করে। এই বাধাটাকে আমরা আদর করে নাম দিছি হচ্ছে সান্দ্রতা। কি নাম দিছি? সান্দ্রতা, বুঝতে পারছো? আদর করে আমরা এই বাধাটার নাম দিছি হচ্ছে সান্দ্রতা। সো লিখো স্যার, ইংলিশে খুব নামটাও সুন্দর অবশ্যই। বাংলা নামগুলো এই পোর্শনে বাংলা নামগুলো সবগুলো কঠিন মনে হবে, আমার কাছে অন্তত মনে হয়। সংশক্তি বল, আসঞ্জল বল, সান্দ্রতা। সান্দ্রতার ইয়া হচ্ছে তোমার ভিসকোসিটি, ভিসকোসিটি। হ্যাঁ, ইংলিশটা সহজ না? ভিসকোসিটি, এটা ভিসকোসিটি। হ্যাঁ স্যার, এবার একটু তুলে ফেলো তাড়াতাড়ি, দ্রুত। তাহলে সান্দ্রতা শব্দটাকে নিয়ে আগে পড়ালেখা করি আমরা। সান্দ্রতা, দ্রুত লিখো সান্দ্রতা। ঠিক আছে, সান্দ্রতার সংজ্ঞাটা একটু লিখে ফেলো। লিখো যে ধর্মের ফলে প্রবাহী, হ্যাঁ লিখো, যে ধর্মের ফলে প্রবাহীর বিভিন্ন স্তরের, যে ধর্মের ফলে প্রবাহীর বিভিন্ন স্তরের প্রবাহীর
বিভিন্ন স্তরের আপেক্ষিক বেগ যে ধর্মের ফলে প্রবাহীর বিভিন্ন স্তরের আপেক্ষিক বেগ বাধাগ্রস্ত হয় তাকে সান্দ্রতা বলে। ওই যে আগেই বলতেছিলাম পানির একটা স্তর আর একটা স্তরের উপর চলার সময় আপেক্ষিক বেগটা একটু কমে যায়, তার উপরের স্তর আরেকটু কম হয়, তার উপরের স্তরের বেগ আরে কম হয়, এটা সান্দ্রতার কারণেই হয়। ঠিক আছে, ঠিক এই কারণেই কিন্তু তোমরা চিন্তা করে দেখো, গ্লাস নিচ্ছ, পানি নিচ্ছ, ঢেলে দাও, সহজে পড়ে যাচ্ছে। ঠিক আছে, মধু নিচ্ছ, ঢালতেছ, স্লো পড়তেছে, কারণ মধুর সান্দ্রতা বেশি। মধুর একটা তলের উপর দিয়ে আরেকটা তল আসতেছে। পড়ার সময় কি হয়, এভাবে যখন তুমি এটাকে যখন একটু কি বলতেছো ভার্টিক্যাল থেকে তুমি একটু হরিজন্টাল করতেছো, আস্তে 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 নিচের দিকে আসার সময়, নিচে নামার সময় একটা তল যাচ্ছে, তার উপর দিয়ে আরেকটা তল, তার উপর দিয়ে আরেকটা তল আসার চেষ্টা করতেছে। এই আসার সময় একটা আটাকে বাধা দিচ্ছে। সো এই বাধার পরিমাণটা মধুর ক্ষেত্রে একটু বেশি বলে মধুর সান্দ্রতা বেশি, পানি সান্দ্রতা কম। সেইভাবে কিন্তু আমরা সান্দ্রতা মাপতে পারি। তো যেটাকে বলতেছিলাম, যে ধর্মের ফলে প্রবাহীর বিভিন্ন স্তরের আপেক্ষিক বেগ বাধাগ্রস্ত হয় তাকে সান্দ্রতা বলে। লিখছো? ভেরি গুড। সান্দ্রতার এই সংজ্ঞাটা তোমরা লিখতে পারলে 100% নাম্বার পেয়ে যাবা। তো হ্যাঁ, আরেকটা লাইন লিখে রাখো, সান্দ্রতা কখনো কখনো প্রবাহীর সান্দ্রতাকে কখনো কখনো প্রবাহীর আঠাত্ব বলা হয়। আঠার ইংলিশ কিন্তু তোমার অ্যাডেসিভ, গ্লু এর আরেকটা শব্দ হচ্ছে তোমার আঠাত্ব বলা হয়। কতটুকু আঠালো। সো সান্দ্রতা যত বেশি হবে তত বেশি মধুর থিকনেস আঠাত্ব একটু বেশি, পানিটা কম, তার মানে মধুর সান্দ্রতা বেশি বলে এটা হচ্ছে। সো একই রকম রাশি তো, তাই একই নামে অনেক সময় দেখে ফেলা হয়। এটা ডাকলে ভুল হবে না। তো এবার সান্দ্রতার সাথে আরেকটা রাশি আমরা পড়বো, সেটার নাম হচ্ছে সান্দ্র বল। সান্দ্র বল, এরপর তোমরা সাথে একটু সান্দ্র বলটা লিখে ফেলো। হ্যাঁ, সান্দ্র বলটা বেশি কিছু না, প্রবাহী সান্দ্রতার কারণে, প্রবাহী সান্দ্রতার সংখ্যাটা দিবা, তারপর বলবা হচ্ছে তোমার কি সান্দ্রতার কারণে প্রবাহীর মধ্যে যে বল কাজ করে সেটা হচ্ছে তোমার সান্দ্র বল। ঠিক আছে, সংজ্ঞাতে খুব বেশি কিছু নাই, কিন্তু সান্দ্র বলটার কিছু সমীকরণ আমরা পড়বো। কেমন? তো চলো আমরা সামনে যাই, সান্দ্র বল দিয়ে দৃঢ় সমীকরণ পড়বো। সান্দ্র বল নিয়ে দুইজন বিজ্ঞানীর সমীকরণ আছে। একটা হচ্ছে নিউটন। সান্দ্রতা সংখ্যাটা দিবা, তো দেওয়ার পরে বলবা যে এই সান্দ্রতার কারণে প্রবাহীর মধ্যে যে বল কাজ করে সেটা হচ্ছে সান্দ্র বল। ঠিক আছে, এখন দেখো স্যার, এই সান্দ্র বলের সমীকরণ স্থাপন করছে দুইজন বিজ্ঞানী। একজন আমাদের খুবই ফেমাস বিজ্ঞানী, নাম হলো নিউটন, জানো তোমরা সবাই ওকে চিনো। না, প্রথম সূত্রের মতো না, তবে হ্যাঁ, নিউটন তার ওই বিভিন্ন বল টল নিয়ে সূত্রগুলো করতে গিয়ে নিউটন এইটার সান্দ্র বল নিয়েও চিন্তা করছেন। চিন্তা করে সে কিছু অবজারভেশন দিয়েছে, অবজারভেশন থেকেই সমীকরণ তৈরি হয়ে গেছে। এরপরে স্টোকস নামক একজন বিজ্ঞানী,
সেও সান্দ্র বলের একটা সমীকরণ হিসেব করছে। চলো সবার প্রথমে আসি হচ্ছে তোমার নিউটনের সূত্র থেকে। নিউটন প্রবাহীর উপরে, প্রবাহীর এক একটি স্তরের মাঝখানে যে বাধাটা আছে, যেই কি বলবো, একটা তলের উপর একটা তলে আপেক্ষিক বেগের যে ক্রমান্বয়ে পরিবর্তনটা হচ্ছে, কমতেছে, হ্রাস পাচ্ছে উপরে ওঠার সময়, স্তর যত উপরে উঠতেছে ক্রমান্বয়ে এই আপেক্ষিক বেগটা হ্রাস পাচ্ছে, এই হ্রাস পাওয়াটাকে সান্দ্রতা বলে। সান্দ্রতা সমীকরণটা ওইখান থেকে স্থাপন করার চেষ্টা করছে। স্থাপন করতে গিয়ে সে দুইটা কথা বলছে। এক নম্বর কথা বলছে হচ্ছে সান্দ্র বল ক্ষেত্রফলের সমানুপাতিক, অর্থাৎ এরিয়া যত বেশি হবে সান্দ্র বলের পরিমাণটা বেশি হবে। ছোট এরিয়াতে সান্দ্র বলটা ছোট, বড় এরিয়াতে সান্দ্র বলটা বড় বেশি হবে, স্বাভাবিক বিষয়। তোমাদেরকে একটু আগেই বলছি যে কোয়েসিভ ফোর্স নামক একটা জিনিসের কারণে এই জিনিসটা হয়, বা সংশক্তি বলের কারণে এই জিনিসটা হয়। তাহলে ছোট এরিয়াতে অণু থাকবে কম, অণুর সাথে উপরের লেয়ারের অণুর আকর্ষণটা হবে কম। যখন এরিয়াটা বড় হয়ে যাবে নিচের এরিয়ার সাথে উপরের এরিয়া আকর্ষণ বলটা বেশি হয়ে যাবে, ঠিক কিনা স্যার? তাহলে এরিয়া যত বড় হবে সান্দ্র বলের মানটাও তত বড় হয়ে যাবে, ঠিক আছে? এটা কিন্তু সান্দ্রতা না, সান্দ্র বলের কথা বলতেছি, রাইট? হ্যাঁ, সান্দ্রতা তো একটা প্রবাহীর স্পেসিফিক ধর্ম। পানির সান্দ্রতা ফিক্সড, মধু সান্দ্রতা ফিক্সড, কিন্তু পানির যদি ক্ষেত্রফল, পৃষ্ঠের ক্ষেত্রফল তুমি বাড়াই ফেলো সান্দ্র বল বেড়ে যাবে, পৃষ্ঠের ক্ষেত্রফল কমাই ফেললে সান্দ্র বলটা কমে যাবে। এই হলো আমাদের প্রথম যেই তার অভিমত, নিউটনের দুইটা বিবৃতি বা অভিমত দিছিল এটা সম্পর্কে, তার এক নম্বরটা। দ্বিতীয়ত বলতেছে সান্দ্র বল বেগ অবক্রমণের সমানুপাতিক। বেগ অবক্রমণ মানে কি স্যার? সো মানে অবক্রমণ মানে হচ্ছে নিচের দিকে যাওয়া বা কমে যাওয়া, কমতে থাকা বেগের পরিবর্তনের যে হারটা সেটাকে বলতেছে বেগ অবক্রমণ। তো তাহলে পরিবর্তনের হারকে স্যার আমরা এভাবে লিখি না স্যার, উচ্চতার সাথে সাথে ওয়াই বরাবর উচ্চতা, ওয়াই অ্যাক্সিস বরাবর উচ্চতার সাপেক্ষে বেগের যে পরিবর্তন এটাকে বলে বেগ অবক্রমণ, ঠিক আছে স্যার? বেগ অবক্রমণের সমানুপাতিক সান্দ্রতাটা। তাহলে এই দুইটা জিনিস সমানুপাতিক। একটা বলছে সান্দ্র বলটা, সান্দ্র বল আমরা এখানে লিখি এক নম্বরে, সে বলছে হচ্ছে সান্দ্র বলটা ক্ষেত্রফলের সমানুপাতিক, সান্দ্র বলটা বেগ অবক্রমণের সমানুপাতিক। তোমরা বাংলা লাইনগুলাও লিখো, সান্দ্র বল ক্ষেত্রফলের সমানুপাতিক দিয়ে এটা লিখো, সান্দ্র বল বেগ অবক্রমণের সমানুপাতিক বলে সেকেন্ডে এটা লিখো। লিখছো? তাহলে এই দুইটা রাশি থেকে এবার আমরা কি করব, কয়টা বাজে বলো তো একটু? 38 না? আচ্ছা, এবার এই দুইটা থেকে আমরা কি লিখতে পারি? F is proportional to A dV divided by dy। আমি তোমাদেরকে একটু এই পাশে দিয়ে বুঝাই দিই। আমাদের কাছে দেখো বিভিন্ন স্তরের পানি আছে, বিভিন্ন লেয়ারে তরলটা আছে আর কি। হ্যাঁ, তো আমরা কি করতেছি, ওয়েট, এখানে একটা হাইট হিসাব করতেছি। সো এইটা আমাদের ওয়াই, এই বরাবর আমাদের যদি আমরা ডিওয়াই চিন্তা করি, এদিকে যে ভেলোসিটি সেটাকে যদি ডিভি চিন্তা করি, সে অনুসারে ডিভি ডিওয়াই হিসাবটা হয়েছে আর কি, বুঝতে পারছো? সো খুবই ক্ষুদ্র, মানে এই বরাবর বেসিক্যালি ওয়াই ছিল আমাদের। আমি একটা জিনিস শেয়ার করছি, সেটা হচ্ছে এই বরাবর বেসিক্যালি ওয়াই ছিল। আমরা ছোট্ট একটা হাইট নিব, এটা ওয়াই,
কিন্তু আমরা ছোট্ট একটা হাইটের জন্য যদি ডিওয়াই হিসাব করি আর ডিওয়াই এর মাঝখানে ভেলোসিটির একটা পার্থক্য নিশ্চয় আছে, ওইটাকে যদি আমরা ডিভি বলি আর কি। হ্যাঁ, সো এই দুইটা স্তরের মাঝখানে ছোট্ট একটা বেগের পার্থক্য আছে, সেটাকে আমরা ডিভি বলতেছি, সেটা আমরা লিখতে পারি। তো নিউটন কি করছে, নিউটন বলে কি এইবার এই সান্দ্র বলের সমানুপাতিকটা তোলার জন্য একটা সমানুপাতিক ধ্রুবক আসবে, এই সমানুপাতিক ধ্রুবক সহ যদি আমরা লিখি জিনিসটা এমন দাঁড়ায়, আর এই ধ্রুবকটার নামই সে বলে দিছে সান্দ্রতা। ধ্রুবকটার নামই কি বলে দিছে, সান্দ্রতা। বুঝতে পারছো? তো এটা ছিল হচ্ছে তোমার নিউটনের সান্দ্র বলের সমীকরণ। লিখে ফেলো নিউটনের সান্দ্র বলের সমীকরণ। এরপরে আমরা স্টোকসের সান্দ্র বলের সমীকরণটা পড়ব। স্টোকসের সান্দ্র বলের সমীকরণ পড়ে তারপরে ধরো বাকি পড়ালেখাগুলো আমরা সামনে যাব। হ্যাঁ, মানে এটাটার নাম লিখে হচ্ছে তোমার সান্দ্রতার গুণাঙ্ক। সান্দ্রতার গুণাঙ্ক, বাকি জিনিস তোমরা জানো। স্টোকস করছে কি জানো, স্টোকস হচ্ছে তোমরা মাত্রা পড়ছো না স্যার, মাত্রা এল টি এগুলা দিয়ে এম এগুলো দিয়ে মাত্রা করো না, মাত্রা সমীকরণ সলভ করছে। মাত্রা সমীকরণ সলভ করে সে ওইখান থেকে উপরে পাওয়ার টাওয়ার দিয়ে একটা সমীকরণ স্থাপন করে নিয়ে আসছে। স্টোকসের হিসাবটা ছিল, ফিজিক্সে কিন্তু এই ধরনের কাজগুলো করা হয়। মাত্রা সমীকরণ সলভ করে সান্দ্র বলের সমীকরণ বের করে নিয়ে আসছে। সেটা হইল স্টোকস কোনো একটা প্রবাহীর মধ্য দিয়ে যদি একটা কঠিন পদার্থ যায়, নিউটন যেটা হিসাব করছে এটা হচ্ছে তরলের উপর দিয়ে তরল যাওয়ার সময়, তরলের উপর দিয়ে তরল যাওয়ার সময়, পানির উপর দিয়ে পানি, নিজের কারণে নিজের। কিন্তু স্টোকস যেটা করছে পানির মধ্য দিয়ে তুমি যখন একটা লোহার গোলক ছেড়ে দিচ্ছ, এটা নামতেছে না, তো ওইটার উপরে যে বাধা। আর স্টোকস একমাত্র হিসাব করতে পারছে হচ্ছে তোমার গোলকের জন্য, এটা মনে রাখবা। স্টোকসের হিসাবটা কিন্তু কি ছিল, গোলকের জন্য ছিল, অন্য কোনো পদার্থের জন্য নাই। আমাদের সিলেবাসে অন্য কোনো পদার্থের নাই। অন্য কোনো পদার্থের জন্য করতে গেলে আমাকে নিউমেরিক্যাল অ্যানালাইসিস করতে হবে। তোমাদের নিউমেরিক্যাল অ্যানালাইসিস এখানে শেখানো হয় না, ইঞ্জিনিয়ারিংয়ের উপরে শিখতে পারবেন, অথবা ফিজিক্স বা কোনো কিছু নিয়ে যদি আপনারা হায়ার স্টাডিজগুলো করেন তাহলে শিখতে পারবেন। কিন্তু আপাতত তোমাদের গোলকেরটা শিখলে চলবে। বুঝতে পারছো? আমি এটা এতটুকু স্টপ করি, আর নেক্সট আরেকটা ফোনে করতে হবে।